শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী মহানগরী ও জেলায় থাকা সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর জন্য ২০২৬ সালে লাইসেন্স নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে গত ২৩শে নভেম্বর রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে হবে। উপজেলা ও বিভাগ ভিত্তিক নবায়নের তারিখগুলো হল দুর্গাপুর ও পুঠিয়া ১ ডিসেম্বর, বাগমারা ও মোহনপুর ৩রা ডিসেম্বর, তানোর ৭ ডিসেম্বর, গোদাগাড়ী ৯ ডিসেম্বর, পবা, বাঘা ও চারঘাট ১০ ডিসেম্বর, মুক্তিযোদ্ধা, সরকারি, সামরিক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ১৫ ডিসেম্বর এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এলাকা ১৭, ২১, ২৩ ও ২৮ ডিসেম্বর। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অস্ত্রধারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে ক্যাম্পাস ক্যারিয়ার সেশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রোগ্রাম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রুয়েটের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু ইসমাইল সিদ্দিকী। ছাত্র কল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন আরএফএল গ্রুপের ট্যালেন্ট একুইজিশন এইচআরবিপির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ তারেক আজিজ। প্রোগ্রামের মাধ্যমে রুয়েটে অধ্যয়নরত ১০০ জন শিক্ষার্থী প্রাণ আরএফএল গ্রুপে সরাসরি তাদের সিভি জমা দেন। এদের মধ্য থেকে অন্তত ২০ জন শিক্ষার্থীকে আরএফএল গ্রুপ তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিজে সরাসরি চাকরি দেবে। রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আরএমপির উপকমিশনার মিডিয়া মোহাম্মদ গাজীউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের আজ ছিল দ্বিতীয় দিন। এ উপলক্ষে নাটোর জেলার ৭টি উপজেলা পর্যায়ে গবাদি পশু ও হাঁস মুরগির বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। নাটোর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুস্তাফা জামান জানান, উপজেলার চন্দ্রকোলা মাঠে চিকিৎসা ক্যাম্প স্থাপন করে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একই সাথে আগন্তুকদের কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। এই ক্যাম্পে ২০০ গবাদি পশুকে পিপিআর টিকা, ৫০টি হাঁস মুরগিকে এইচএস টিকা এবং ৩০০টি কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। নারী ও কন্যা প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হচ্ছে নাটোরে। এ উপলক্ষে আজ শহরের একতা মহিলা সংস্থা কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া। চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় লিঙ্গ এবং অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম প্রচারের জন্য রেডিও অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটি রেডিওর কলাকুশলী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। আজ সকালে সদর উপজেলার মহেশপুরে রেডিও মহানন্দার স্টেশনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, কমিউনিটির মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ন্যায় বিচার সুবিধা ভোগ করতে পারে। নাটোরের বড়াই গ্রামে পুকুরের পানিতে ডুবে নাফিয়া খাতুন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিয়া তালশো গ্রামের নাজমুল ইসলামের মেয়ে। নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জোহা জানান, দুপুরে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে তার স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে
তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার।